আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। আর এটা ছিল ঈদের ২য় দিনের ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা-টাস্তা খাওয়া শেষ করে মাছ ভিজিয়ে দিয়েছিলাম। আর এই মাছটা রান্না করব আম্মার জন্য। কারণ আম্মা বলতে আমার শাশুড়ি। আমার আম্মার জন্য মাছ রান্না করব, কারণ উনি গরুর মাংস খায় না। আর এই তো রাতেই মাংস মেরিনেট করে রেখেছিলাম, মশলা-টশলা হাতে মেখে রেখেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে ভালো করে কষানোর পরে এখন ঝোল দিয়ে মাংসটা ভালো করে রান্না হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এইখানে রান্না হচ্ছে কই মাছ। শুধু আম্মার জন্য রান্না হচ্ছে, এজন্য দেখতে পাচ্ছেন ২ টা কই মাছ রান্না হচ্ছে। আর এই মাংস রান্না হচ্ছে আমাদের জন্য। এটা হচ্ছে কোরবানির ঈদের মাংস। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই যে এখন দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে পানি ডালা হচ্ছে। এটা হচ্ছে গরম পানি ছিল, কারণ ফ্রিজের যে রাবার সেগুলো একটু লুজ হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই গরম পানিটা যদি ফ্রিজের রাবারের মধ্যে ঢালা হয় তাহলে রাবারগুলো সফট হয়ে যায়, তখন আর ফ্রিজটা লাগে খুব সুন্দরভাবে। আর এটা কিন্তু ফ্রিজটা অনেকক্ষণ বন্ধ রাখার পর এই কাজটা করা হচ্ছে। এটা যারা ফ্রিজ ঠিক করে তাদের কাছ থেকেই আমরা জেনে নিয়েছিলাম। তারা এভাবেই দেখেছিলাম যে ফ্রিজের রাবারগুলোর মধ্যে গরম পানি ইউজ করে। তো এখন যদি ফ্রিজের এই রাবারে কোনো সমস্যা হয় তাহলে আর মেকানিক ডাকতে হয় না, এই কাজটা আমরা নিজেরাই করতে পারি। এই কাজটা জিসানের আব্বুই করে বেশিরভাগ সময়। আমি এই গরম পানি রাবারের মধ্যে দিতে আমার ভয় করে, এই জন্য। আর এইখানে মাংস রান্না করা শেষ, ঝোলটা এখন একটু শুকিয়ে নিব। আর আম্মার জন্য তো রান্না হয়েছে কই মাছ, আর সাথে ছিল ডাল। ঈদের পরের দিনের এটাই ছিল খাবার, কারণ অতিরিক্ত গরম, এই গরমে মাংসও বেশি খাওয়া যায় না। আর গরমের মধ্যে খাওয়াটাও খুব কষ্টের মনে হয়, মানে খুবই গরম, যে বলার মতো না, এত গরম। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা পেঁপে, এটা ছিল আমাদের গাছের পেঁপে। আর এই যে এইখানে কিছু আম কেটে নিয়েছি, এটাও গাছের আম। তো গাছের জিনিস তো ফরমালিন হয় না, সেগুলা খাওয়ার টেস্টই অন্যরকম থাকে। আর এরপর রান্নাবান্না শেষ করে আসছিলাম ছাদে কাপড়গুলো একটু উলটপালট করে দেওয়ার জন্য। আর ছাদে এসে দেখি এমন রোদ, যে বলার মতো না। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে। তো আজকে আমরা যাব চা-কন্যা, আমাদের শ্রীমঙ্গলের ভাইরাল একটা জায়গা। চা-কন্যায় আমরা যাচ্ছি। চা-কন্যা বলতে সেইখানে একটা চা-কন্যার স্ট্যাচু আছে। সেই জায়গাটায় পর্যটকরা অনেক ভিড় করে। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। এমনি ঢাকা থেকে আসা যাওয়ার সময় সবসময়ই বাস থেকে আমরা দেখি, কিন্তু সেখানে কখনো নামা হয়নি। আজকে ভাবছি সেখানেই ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ, একটা অটোরিকশা ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম সেখানে। এটা রিজার্ভ করা ছিল অটোরিকশাটা, কারণ সেইখান থেকে যদি আমরা আসার সময় অটোরিকশাটা ছেড়ে দিই তাহলে আসার সময় খুবই কষ্ট হতো। তো রিজার্ভ অটোরিকশা দিয়েই যাওয়া সেখানে ভালো, বেটার আমি মনে করি। আর না হলে আসার সময় গাড়ি-টাড়ি তেমন একটা পাওয়া যায় না। আর এই তো চা-কন্যায় এসে দেখলাম এখানে খুবই ভিড়। আর এই তো এখানে এসে দেখলাম সবাই তো ছবি তোলায় ব্যস্ত। আর ঈদের সময় বলে আজকে ভিড় একটু বেশিই দেখা যাচ্ছে। ২-৪ দিন পর আর এই ভিড়টা থাকবে না। কিন্তু পর্যটকদের জন্য আমাদের শ্রীমঙ্গলে সবসময় একটা ভিড় লেগেই থাকে। মানে পর্যটন এলাকা বলতে যা বোঝায় আর কি, শ্রীমঙ্গল খুবই ফেমাস একটা জায়গা। আর এই চা-কন্যাটা কাছাকাছি থেকে দেখতে খুবই ভালো লাগছিল। আর আপনারা যারা শ্রীমঙ্গল এখনও ঘুরতে আসেননি, সবাইকেই এইখানে আসার জন্য আমরা স্বাগতম জানাচ্ছি। শ্রীমঙ্গল এসে ঘুরে যাবেন, আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। খুবই মনোরম একটা পরিবেশ এইখানে, খুব শান্তশিষ্ট একটা এলাকা বলা যায় শ্রীমঙ্গলকে।
এইখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এইখানে শুধু এই চাকুন্নাটাই দেখার মতো আছে, আশেপাশে তেমন আর কিছুই নেই। আর পাশে দেখলাম একটা কুঁড়ের ঘরের মতো কিছু একটা বানাচ্ছে, হয়তো ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতো এখানে দিবে, অথবা চায়ের দোকানও দিতে পারে। আর এখানে আইসক্রিম, ঝালমুড়ি, আরও কি আনারস এসবের দোকানও ছিল। আর এই যে এখানে পাশ দিয়ে একটা, হয়তো সেটা হয়তো গ্রাম টাইপের কিছু হবে, ভিতরে হয়তো কোনো গ্রাম আছে। আর এই তো অনেকক্ষণ আমরা এখানে ছিলাম। এখানে থাকার পর আবার এইখান থেকে আমরা চলে গিয়েছিলাম বিটিআরে। বিটিআরের ব্রিজের নিচে মানে একটা বিলের মতো আছে, সেইখানে বসতে আমাদের খুবই ভালো লাগে। এই তো আমরা এখানে চলে আসছি, এটা হচ্ছে বিটিআরের ব্রিজের নিচে। এই জায়গাটাও একসময় খুবই নিরিবিলি ছিল, এসে আমরা বসে থাকতাম, কিন্তু এইখানে আর এই সেই নিরিবিলি পরিবেশটা নেই। আর এখন যেহেতু ঈদের সিজনে মানুষের ভিড় একটু বেশিই থাকে, তো আজকেও মানুষের ভিড়টা বেশি ছিল। তারপরেও ভালো লাগছিল, খারাপ না। এইখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বসেছিলাম। আর এই যে এখানে বালু ছিল, এগুলো সব বালুর মধ্যে হাঁটতে বলতে আমি একটু পানিতে নামতে চেয়েছিলাম, কিন্তু পানি থেকে উঠে আসলেই এই বালুতে পা পড়বে, আর পানিতে পা ভেজা থাকলে বালু দিয়ে পা ভরে যাবে, এই জন্য আর বালুতে নামিনি। অনেকক্ষণ আমরা এখানে কিছু সময় বসেছিলাম, সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম। তারপর জিসান, আমি আর জিসানের আব্বু কিছুক্ষণ বসে থাকার পর এইখান থেকে আবার চলে আসছিলাম বধ্যভূমিতে। আর আমি একটু জিসানের আব্বুর সাথে কথা বলছিলাম, তাকে বলছিলাম যে পূর্ণিমার রাতে আমাকে নিয়ে একটু বের হতে, চা বাগানের এইখানে আসতে, কিন্তু রাতের সময় চা বাগানে আসাটা একটু রিস্ক হয়ে যায়। আর এই তো যখন বসেছিলাম তখন দেখলাম বাগানের যে কুলি তারা থাকে, কুলিরা গরু হয়তো লালন পালন করে, তারা গরু নিয়ে আসছে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে যেখানে বসেছিলাম সেই তার পাশ দিয়েই এই গরুগুলা যাচ্ছিল, গরুগুলা যদি এসে কোনো আক্রমণ করে, এই একটা ভয় ছিল, অথবা পাশ দিয়ে যাওয়ার সময় একটা ভয় কাজ করে গরু দেখলে আর কি। তো দেখলাম তারা এই পানি পার হয়ে ওই পাশে বাগানের ভিতর চলে যাচ্ছে, হয়তো সেখানে তাদের বাসা বাড়ি আছে, বাড়িঘর আছে, সেইখানে চলে যাচ্ছে। আর সূর্যটা দেখতে কিন্তু খুবই ভাল লাগছিল, সন্ধ্যা হয়ে আসে এই সময়ে সূর্য অস্ত যাচ্ছিল, আর দেখতে খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা। তো এইখানে অনেকক্ষণ বসে থাকার পর আমরা আবার চলে গিয়েছিলাম বধ্যভূমিতে। আর এই তো চলেন সামনে চলে আসছে, কথাই নাই, এত মিষ্টি আইসক্রিম আমাদের আনারসগুলো। আর এই যে ঈদের সময় ভিড় তো থাকবেই, তো এই ভিড় আস্তে আস্তে আমরা এখন যাচ্ছিলাম, হেঁটেই যাচ্ছিলাম, কারণ ভিড়ের মধ্যে অটোরিকশায় বসে থাকাতে আমি মনে করি পায়ে হেঁটে কাছে যাওয়াই ভালো। আর কাছাকাছি ছিল চা বাগানে আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে বধ্যভূমিটা কাছাকাছি ছিল, যার কারণে আর আর এইখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, তালকুট ছিল, মানে অনেক রকম খাবারের ফাস্টফুড আইটেম ছিল, কিন্তু ওই ঝালমুড়ি, ফুচকা, আনারস এগুলো বিক্রি করছিল। আর পর্যটকদের ভিড় থাকার কারণে তো তাদের ভিডিও ধরার নিয়ম ধরছে, এমনি তুই করস এমনি করবি এমনি করলাম, কিন্তু বসার জায়গা ওই যে হাত দিয়ে চিনে না যেমন লাগে যা সামনে আছে না, আমি এখানেই আছি, যাই এদিকেই দাঁড়া, যেদিকে আছে ওদিকেই। খুব গরম ছিল, যার কারণে ঘুরে একটা স্বস্তি পাচ্ছিলাম না, মানে আরাম স্বস্তিভাবে যে একটা ঘোরা আছে এই গরমের মধ্যে, তো আর সেটা ঘোরা যায় না, যার কারণে বধ্যভূমিতে আর বেশিক্ষণ থাকিনি। আর এইখানে দেখলাম নতুন স্টল হয়েছে, কাবাব ঘর, এইটা নতুন হয়েছে, আগে এটা ছিল না। আর এই বধ্যভূমির পরিবেশটা তো খুবই ভালো লাগে, এই ঝর্ণাটাও খুব ভালো লাগে দেখতে, এটা কৃত্রিম ঝর্ণা। এই আর তারপরে চলে আসছিলাম রাইব বেকারিতে, কারণ শ্রীমঙ্গলের মোটামুটি ঈদের জন্য সব রেস্টুরেন্টই বন্ধ, হোটেল রেস্টুরেন্ট মোটামুটি সব কিছুই বন্ধ, যার কারণে এই লাইভ বেকারিতে চলে আসছিলাম। এখান থেকে গোল বনরুটি নিয়েছিলাম, আর দেখছিলাম কি নেওয়া যায়, পরে একটা কেক নিয়েছিলাম বাসায় চা দিয়ে খাওয়ার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।